সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ABM মোশাররফ হোসেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, আইনজীবী মোহাম্মদ আবুল হোসেন। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 7 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনে কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 7 মাসে দেশে পণ্য ও সেবা বাণিজ্যে ঘাটতি বেড়েছে শতকরা 25%। 2011 র্যাবের নির্মম নির্যাতনের শিকার লিমন। 2012 গ্রামীণ ব্যাংকের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের। ঋণ নিয়ে অপচর্চার জেরে পণ্য মজুত হচ্ছে, বাড়ছে দাম। 2013 রাজশাহীতে জামায়াত নেতাকে 10 দিনের রিমান্ডের আবেদন। 2014 ইজ্জত নিয়ে ব্যবসা, ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার 12। সোনা চোরাচালানে পুলিশ জড়িত। 2015 খিলগাঁওয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা। 2016 পাচার হওয়া অর্থের বড় গন্তব্য লন্ডন। টাঙ্গাইলের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 2। 2018 বিএসএমএমইউতে খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য খালেদা কারাবন্দী, ফখরুল। 2019 চালকের আসনে সহকারী, বাস উল্টে নিহত 5। 2021 সারা দেশে ব্যবসায়ীদের বিক্ষোভ। শীতলক্ষা ট্র্যাজেডি, লঞ্চ ডুবিয়ে 34 জন হত্যার অভিযোগে মামলা। 2022 সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, রিজভী। শুরুতেই যাচ্ছি ABM মোশাররফ হোসেন আপনার কাছ থেকে। আমরা একটি সংবাদ শিরোনাম দেখছি, র্যাবের নির্মম নির্যাতনের শিকার লিমন। ঝালকাঠির লিমন একটি আলোচিত ঘটনা। 2011 সালের খবর ছিল একটি। র্যাবের নির্যাতনের পর লিমনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তা কি ফ্যাসিস্ট আমলের দমনমূলক এবং অবৈধ কার্যক্রমের পরিচয় বহন করেছে কিনা? না, এটা হলো একটা সরকার যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণ থেকে ডিট্যাচড হয়ে যায়, তখন তার মাঝে একটা ফ্যাসিজম জন্ম নেয়। তখন যে কোনো এক ধরনের আত্মহমিকা এবং যে কোনো নাগরিককে সে সন্দেহের চোখে দেখে, মানে তার এই যে ক্ষমতা কাঠামোতে মনে হয় সে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে কিনা। আপনি দেখবেন র্যাব, যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটা বিএনপির আমলে তৈরি হয়েছিল। কিন্তু এটা কি উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে বিশেষ অপরাধকে মাদক এবং জঙ্গি, হ্যাঁ, যে বিশেষ যেগুলি, যে কারণ আমাদের প্রচলিত যে সমাজে অপরাধগুলোর জন্য আমাদের কিন্তু নিয়মিত আইন শৃঙ্খলার বাহিনী আছে। এবং ওই সময় র্যাব যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু র্যাবের বেশ ভালো সফলতা ছিল। আমার আপনার মনে, আমি জানি না, আমরা তখন স্টুডেন্ট, তখন আমরা দেখছিলাম যে শীর্ষ সন্ত্রাসীরা বেশ কিছু জঙ্গি আব্দুর রহমান গ্রেফতার করেছিল, বিশেষ করে বাংলা ভাই, কর্নেল গুলজারের নাম তো আলোচিত। তো আপনি দেখেন তখন জনগণের মধ্যে কিন্তু একটা আস্থা হয়েছে, এবং তখন প্রতিপক্ষকে দমন বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দমন, এটা কিন্তু র্যাবের উদ্দেশ্য ছিল না। কিন্তু আপনি দেখবেন 2008-এর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু এটাকে রাজনৈতিক দমনের হাতিয়ার হিসেবে তারা, মানে এটা কি হিটলারের গোস্টাপে বাহিনীর মতো এটা করেছে এই লিমন এবং শেখ মুজিবের রক্ষী। আমার যতটুকু মনে পড়ে যে ওই সময় লিমন একজন কলেজ স্টুডেন্ট, একেবারে গ্রামে একটা রাজাপুর একটা আপনার একটা উপজেলা পর্যায়ের একটা কলেজের একাদশের ছাত্র। সুতরাং একটা স্টুডেন্টের অপরাধের মাত্রা কতটুকু হবে আমরা যে কোনো লোক কিন্তু এটা বুঝতে পারি। সে এমন সমাজে এমন কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না যা মানুষের মাঝে সে একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাকে এখানে র্যাব তার নিজের ক্ষমতার দম্ভ দেখানোর জন্য, তারা যে ওই জনপদে ভয় ছড়ানোর জন্য এই কাজটি তারা করেছে। শুধু তাই না, আমরা দেখেছিলাম এই গুলি করে কিন্তু তারা শেষ করেনি, তাকে কিন্তু গ্রেফতারও করেছিল আমার যতটুকু মনে পড়ে ওই সময়, এবং আদালতের নির্দোষ প্রমাণও হয়েছে। দীর্ঘদিন সে কারাগারে ছিল, এবং আপনার মানবাধিকার সংস্থাগুলো, রাজনৈতিক দলগুলি, সামাজিক শক্তিগুলি তখন তার পক্ষে কিন্তু এসে দাঁড়িয়েছিল। না হয়তো তাকে এই যেভাবে আজকে গুম হচ্ছে, হয়তো এখনো পর্যন্ত জেলে থাকতো অথবা হারিয়ে যেত এটা। কিন্তু সেখানে এই শুধু জনসমর্থনের চাপে কিন্তু সেদিন রিমন হয়তো এখনো বেঁচে আছে। তো
তো সুতরাং একটা বাহিনী যখন তার সেটি তো হয়তো 2011 সালে আপনাদের মিনিমাম কথা বলবার স্পেস ছিল, যেই কারণে লিমন হয়তো বেঁচে ফিরেছে, কিন্তু এটি যদি 2014, 15, 16-তে হতো। এখানে তো জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। আমার দেখেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, আপনি যদি কাউকে গ্রেফতার করেন 54 ধারা আমরা যেটা বলি, ওই 24 ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রডিউস করতে হবে, আপনাকে জানাতে হবে তার পরিবারকে অথবা আইনজীবীকে যে আমি এই আসামি গ্রেফতার করেছি। সংবিধানও আছে, আচ্ছা, আমাদের সংবিধানের রাইট, আমাদের কনস্টিটিউশনাল রাইট, কিন্তু সেখানে আপনি দেখেন যে কোনোভাবে এই সকল আইনের তোয়াক্কা করে মাসের পর মাস, বছরের পর বছর এখন যে এই গল্প কাহিনীগুলি শোনা যাচ্ছে, আপনি দেখেন এই যে 5 তারিখে 5ই আগস্টে আমার মুক্তভাবে অনেকে বলছে। আমি গত পরশুদিন দেখলাম যে এক ভদ্রলোক, উনি এক আগের সামরিক কর্মকর্তা, পরে অ্যাম্বাসেডর ছিলেন, 17 মাস তাকে কি নির্যাতন করেছে উনি এখন মিডিয়ায় বলছে, উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেছেন। তো এইটা তো র্যাবের কাজ, দিস ইজ নট এ ওয়ার্ক অফ র্যাব। তার কাজ তো নট অনলি র্যাব, এটা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ না। তার হলো জনমতে স্বস্তি দেওয়া, অপরাধীকে দমন করা, কিন্তু একটা নিরীহ মানুষকে আপনি শেষ করে দেবেন, নিচ্ছিন্ন করে দেবেন বিচার বহির্ভূতভাবে, তারপর এটা তো কার মানে মোশাররফ ভাই, তাহলে আপনাদের আলোচনার মাধ্যমে যেটি উঠে আসে যে র্যাব কি শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছিল, না ভিন্ন কোনো জায়গায় নিয়ন্ত্রণ চলে গিয়ে? জনবিচ্ছিন্ন শাসকরা যা চায়, একটা পেটোয়া বাহিনী কিন্তু ওইভাবে তৈরি হয়। আপনি ব্রিটিশ আমলে দেখেন যে তাদের রুল, ডিভাইডেড রুল, যে ব্রিটিশ শাসনের মূল বলছে যে তারা সাকসেস হয়েছে, একটা হলো কারাপশন, ডিভাইডেড। আমাদেরকে একদিকে ডিভাইডেড করেছে, অনেক কারাপশন একদলকে সুযোগ করে দিয়েছে, যার কারণে দীর্ঘ 200 বছর তারা এদের শাসন করেছে। শেখ হাসিনা এমনি ভেবেছিল যে প্রশাসনকে যদি তার আয়ত্তে নেওয়া যায়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে যদি তার কথা মতো চালানো যায়, প্রতিপক্ষকে যদি নিচ্ছিন্ন করে দেওয়া যায়, আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগকে যদি নিজের মতো ব্যবহার করা যায়, তাহলে হয়তো দীর্ঘদিন ক্ষমতা। ইতিহাস বলে কোনো অত্যাচারী কোনোদিন টিকতে পারে না। তাহলে হিটলার তো টিকতো, মুসলিনি তো, হিটলার তো তার দেশে বিপুল জনপ্রিয়, হ্যাঁ জনপ্রিয়, এবং সে হি ওয়াজ দ্য ইলেক্টেড বাই দ্য পিপল, জনগণের ভোটে কিন্তু সে হারানো অনেক কঠিন ছিল। হ্যাঁ, জার্মানির মতো একটা শিক্ষিত জাতির ওই সময় সে বিজয়ী লাভ করে কিন্তু সরকার গঠন। মুসলিনের অবস্থা আপনি দেখেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু এক্ষেত্রে বিকল্প, মানে ভিন্ন দিক। শেখ হাসিনা কিন্তু জনপ্রিয় ছিলেন না। না, উনি তো ম্যানিপুলেট করে হয়েছে। আপনি দেখেন যে তার নির্বাচনের ট্র্যাক রেকর্ড কি, কিন্তু আপনাকে বিশ্লেষণ করে তথ্যপত্র দিয়ে আমি দেখাতে পারি। আমি এখন পর্যন্ত 73 থেকে বাংলাদেশে কত দ্বাদশ সংসদ হয়ে গেছে, ত্রয়োদশ অপেক্ষমান হয়েছে। কোন আমলিক যে কয়বার ক্ষমতায় এসেছে, জনগণের ভোটে কখনো ক্ষমতায় আসে নাই। আমি আপনাকে একবারে যদি পরিসংখ্যানগতভাবে আমি দেখিয়ে দিতে পারি। শেখ হাসিনা তো নিজেও শেষ দিকে স্বীকার করেছেন, আমার গণতন্ত্র দরকার নেই, আমার উন্নয়ন দরকার। তো উন্নয়ন, তাইলে সেটি তো নিজের স্বীকার না, এই উন্নয়ন, এইটা কি ওনার ডায়লগ? আমি তো মনে করি এটা ওনার ধার করা ডায়লগ। এটা আইয়ুব খান বলতেন যে উন্নয়নের দশক পালন করেছে, ওনারা তো উন্নয়নের দশক। এই আপনার সামনে এই যে হাতির ঝিল, আপনার মনে আছে, বলেছে তারা 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, রেকর্ড করে 10 কোটি টাকা খরচ করে উৎসব করেছিলেন। কোথায় আজকে বিদ্যুৎ? আজকে কেন লোডশেডিং? বরং আওয়ামী লীগের ঘরানার ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য, লুটপাট করার জন্য রেন্টাল, কুইক রেন্টালের নামে তারা 1,10,000 কোটি টাকা বাইরে পাচার করে। তার মানে কি এই অথচ এমন কোম্পানিও আছে যারা জীবনে 1 মেগাওয়াট বিদ্যুৎ আপনাকে দেয় নাই, গভর্নমেন্টকে দেয় নাই, অথচ তারা কিন্তু টাকা নিয়ে গেছে। অর্থাৎ এই লুটপাটের একটা সংস্কৃতি চালু করেছে, যার মাসুলটা আজকে বাংলাদেশ দিচ্ছে। জি, ধন্যবাদ মোশাররফ ভাই। আপনার কাছ থেকে আবারও শুনবো। আবুল হাসান, আপনার কাছ থেকে একটু শুনে আসি একই বিষয়ে। আসলে এই যে মোশাররফ ভাই যে অভিযোগগুলো উত্থাপন করলেন, এগুলো অভিযোগ না, এগুলো সত্য ঘটনা। হয়তো এখন উঠে এসছে, আগে হয়তো বলবার মতো পরিবেশ ছিল না। এই যে অবৈধ কাজগুলো এক ধরনের আইনের ছাঁচে ফেলে কিন্তু হাসিনা সরকার জায়েজ করেছে। আইনের এই ছাঁচগুলো কেমন ছিল? এই ফাঁক ফোকরগুলো কি ছিল? আপনি তো একজন আইনজীবী। আইনটাকে উনি নিজেই যে সংবিধান, উনি নিজেই নিজেকে সংবিধান হিসাবে ঘোষণা করেছিলেন। আমরা যদি শেখ হাসিনার মানসিকতাটা আমরা দেখি, যে একজন ডিক্টেটর হিসাবে তার মানসিকতাটা কেমন ছিল, তো বিশ্লেষণ করে দেখা যায় তার মানসিকতার মধ্যে 3টি বিষয় মানে স্পষ্ট হয়ে উঠে এসেছে। সেটা হচ্ছে তার ছিল প্যারানয়েড ডিজঅর্ডার পার্সোনালিটি, অর্থাৎ তার মানসিকতাটা ছিল একটা অতিরিক্ত ভীতিপ্রবণ মানসিকতা এবং অতিরিক্ত সন্দেহপ্রবণ মানসিকতা। এই মানসিকতার সাথে সাথে তার আরেকটা মানসিকতা ছিল, সেটা হচ্ছে ইম্পালসিবিলিটি যেটাকে বলা হয়। সেটা হচ্ছে তার চিন্তাটা ছিল এমন যে আপনার মনে করেন যে দ্রুত সিদ্ধান্ত নিত, খুব দ্রুত সিদ্ধান্ত নিত এবং চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার একটা মানসিকতা তার মধ্যে ছিল। আর থার্ড যে জিনিসটা দেখা যায় তার মানসিকতার মধ্যে বিশ্লেষণ করে জানা যায়, সেটা হচ্ছে তার ছিল ইগোসেন্ট্রিজম, অর্থাৎ
ব্যক্তি স্বার্থটাকে তিনি রাষ্ট্রের স্বার্থের চেয়ে বেশি দেখতেন। এটা ওনার জন্ম ইতিহাস এবং পরবর্তীতে তার পারিবারিক বিভিন্ন শিক্ষা, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে সে যে ফেসিজমের কথা বলা হয়, ফেসিজম কিন্তু একটা ডক্ট্রিন, এটা 1932 সালে মুসোলিনি নিজেই কিন্তু লিখেছিলেন। এবং এইটা তার যে শিক্ষামন্ত্রী ছিল তৎকালীন সময়ে, যে জেন্টিল জিওভান্নি এবং সে মিলে এই ডক্ট্রিন অফ ফেসিজম তিনি লিখেছিলেন। এবং এর সাথে আমার কাছে মনে হয়েছে উনি মেকিয়াভেলির প্রিন্স দ্বারাও খুব বেশি প্রভাবিত হয়েছিলেন, যে শাসককে হতে হবে খ্যাকশিয়ালের মতো চালাক, তারপর আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাকে অত বেশি আপনার নৈতিকতার দায়বদ্ধতার প্রয়োজন নেই। এই ধরনের নানা কিছু প্রিন্সের মধ্যে যেমন মেকিয়াভেলি লিখেছিলেন, এই জিনিসগুলো তিনি খুব বেশি প্রভাবিত হয়েছিলেন। এই প্রভাব এগুলো তিনি ইমপ্লিমেন্টও করতে পারতেন। হ্যাঁ, এগুলো তিনি ইমপ্লিমেন্ট করেছেন। এবং এই ইমপ্লিমেন্টেশনের জন্য আপনি ফেসিজমের তত্ত্বের প্রথম যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কিছু আমলা, কিছু অসৎ বুদ্ধিজীবী, এবং এর সাথে সাথে আপনার মনে করেন সেনাবাহিনী সহ নানা জায়গা থেকে কিছু লোক আপনার তা ধার করা থাকবে, এবং তারা আপনি শাসন ক্ষমতার মধ্যে থেকে যেই জ্ঞান উৎপাদন করবে, সেই জ্ঞান উৎপাদনটা হবে আপনার নেগেটিভ সেন্সের যে জ্ঞান উৎপাদন, এবং সেই জ্ঞান উৎপাদনের মাধ্যমে তার টার্গেটটা থাকবে যে বেশি সংখ্যক মানুষকে কিভাবে অবদমিত করে রাখা যায়, মত প্রকাশটাকে কিভাবে অবদমিত করে রাখা যায়। আপনার গণতন্ত্রের প্রথম কথা কি, আপনি যদি দেখেন যে গণতন্ত্রের কথা যদি বলে, সেই যদি হেরিংটনের কথা বলি, সেই 16 শতাব্দীর কথা, হেরিংটন বললেন যে সম্পদের সুষম বন্টন হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত। কিন্তু জন মিল্টন বললেন যে না, মত প্রকাশের স্বাধীনতাই হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত। আর মত প্রকাশটার স্বাধীনতাটার একেবারে প্রত্যক্ষ বাস্তবায়ন সংবিধান সহ সারা পৃথিবীতে যেটা আছে, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে। এই যে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হয়, এটা যে আপনার রুশুর যে সোশ্যাল কন্ট্রাক্ট থেকে শুরু করে যে আপনার ভলতেয়ারের যে চিন্তাগুলো আপনার যখন গণতন্ত্র আসে, সেই চিন্তাগুলো কিন্তু আপনার ইউরোপে 200-300 বছর আগে যে একটা ডিসঅর্ডারনেস ছিল, সেটা কিন্তু এই আপনার নির্বাচনের মাধ্যমে হবে। এই যে অল্প গণতন্ত্র বেশি কি বলে উন্নয়ন, বা এই কথাটা মোশাররফ ভাই বলে উন্নয়নের দশক, আইয়ুব খান যেটা 10 বছর চালু করে একেবারে ঢাকায় ঘটা করে কিন্তু করেছিলেন যে উন্নয়নের, এটা হচ্ছে তার রাষ্ট্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আপনি যদি এই যে মেন্টাল ডিসঅর্ডারনেসের কথা, প্যারানয়েড ডিসঅর্ডারনেস, এটা কিন্তু আপনার হিটলারেরও ছিল, মুসোলিনিরও ছিল। সেই চিন্তা থেকেই কিন্তু উনি এই চিন্তাগুলো তার মধ্যেও কিন্তু প্রভাবিত হয়েছে। আপনি দেখেন যখন বিবিসিতে সিরাজুর রহমান সাহেব, প্রখ্যাত সাংবাদিক, তিনি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে কিন্তু শেখ হাসিনা বলেছে এই দেশ বাংলাদেশের মানুষের কথা বলে যে ওরা আমার পিতাকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, আমার সবাইকে মেরেছে, সুতরাং ওদের প্রতি আমি প্রতিশোধ দেব। এই যে তার একটা মেন্টাল প্যারানয়েড ডিসঅর্ডার, যে সন্দেহপ্রবণ মানসিকতা। আপনি দেখেন উনি তার নিজের পরিবারের মধ্যে 15 জন সংসদ সদস্য করেছেন, 8 জন অন্তত মন্ত্রী করেছেন, মেয়র করেছেন অন্তত 3 জন, এই যে অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 3 জনকে উনি প্রেসিডেন্ট সেক্রেটারি করেছেন। তার মানে উনি নিজেকে ছাড়া, নিজের পরিবার ছাড়া আর কাউকেই কিন্তু বিশ্বাস করেন। এমন যখন উনি পালিয়ে যাওয়ার সময় যদি আপনি দেখেন, তার পরিবারের একটা সদস্য বাংলাদেশে কোথাও গ্রেপ্তার হয়েছে এমন কোনো রেকর্ড নেই। যেটা শেখ মুজিবুর রহমানও পালানোর আগে তার পরিবার সংশ্লিষ্ট সমস্ত লোককে পলায়ন করে নিজে কিন্তু পালিয়েছিলেন। তো সুতরাং এই যে পালানোর সংস্কৃতি, এগুলা মানসিকতা, ওনার সন্দেহপ্রবণ মানসিকতার কারণেই উনি নিজের পরিবারের মধ্যে বাইরে কিন্তু জানা, ওনার নিজের ছেলেকে মন্ত্রীর পদমর্যাদা করতে হয়েছে, ওনার মেয়েকে কিন্তু এই দক্ষিণ এশিয়ার একটা একটা আন্তর্জাতিক পদ দিতে হয়েছে। সুতরাং এই যেই সংস্কৃতিটা উনি চালু করেছিলেন, সেটার মধ্যে কোনো আইন, সংবিধান, নিয়ম, নীতি কোনো কিছুই ছিল না। আপনি মনে করেন বাংলার বাণী পত্রিকা যেমনভাবে লিখেছিলেন যে আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই, এখনও এটা হয়েছে, কোনো আইনের শাসন এখানে প্রয়োজন নেই। শেখ হাসিনা যেটা বলতো সেটাই এখানে আইন। চূড়ান্তভাবে তিনি তো এস্টাবলিশ করতে পেরেছিলেন যে আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজ বা বুদ্ধিজীবী যারা, তারা তো এক প্রকার প্রতিষ্ঠিতই করে ফেলেছিলেন যে শেখ হাসিনার তো বিকল্প নেই, হোয়াট ইজ নেক্সট। না, এই জিনিসটা আমি যে কথাটা বললাম যে ফেসিজমের প্রথম জিনিসটা আসে, সেটা যে কিছু বুদ্ধিজীবী তারা কিন্তু এই জিনিসটাকেই প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে শেখ হাসিনার বিকল্প কিছু নেই, কিন্তু জনগণই তো নির্ধারণ করে দেয় শেখ হাসিনার বিকল্প কি হবে। অথবা শেখ হাসিনা পলায়নের পর জনগণই কিন্তু নির্ধারণ করে দিয়েছে প্রফেসর ডক্টর ইউনূসকে যে তাকেই ক্ষমতায় নিতে হবে, এবং আগামী দিনে যখন নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে
যে কে বিকল্প বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কার। জি, হাসান ভাই, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আরেকটি সংবাদে আমরা দেখলাম গ্রামীণ ব্যাংকের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের 2012 সালের খবর ছিল। এই উদ্যোগের পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা? এর মাধ্যমে সরকার গ্রামীণ ব্যাংকে যে জনগণের জন্য প্রদত্ত সেবাগুলো সেগুলো প্রভাবিত করেছিল কিনা, বা করবার কোনো চিন্তা বা পরিকল্পনা ছিল কিনা? আচ্ছা, এটা যদি আমি বলি তাহলে সেই থিওলজির কথা বলতে হয়। যেমন আমরা একটা কবিতায় পড়েছি, যেটা হলো যে তোমাকে বধিবে যে গুকলে মানে বাড়িছে সে। অর্থাৎ এটা আছে যে শ্রীকৃষ্ণের ঘটনার থেকে, যে যখন শ্রীকৃষ্ণ এই অঞ্চলের দর্শন, তো এটা একটা যে আপনি শয়তানি শক্তি আপনার শ্রীকৃষ্ণের মামা কিন্তু কংস, সে অপরাধ করেছে বলে সে কিন্তু বুঝতে পেরেছে যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে। তো যার কারণে কিন্তু তাদের বাসুদেব এবং দেবকী তাদের সন্তানকে গোকুলে দিয়ে এসেছিল। তো এইখান থেকে বলে যে আমি যদি বলি যে শয়তানি শক্তি এবং ঐশ্বরিক শক্তি, এই দুইটা শক্তির মধ্যে যদি আপনি যদি লড়াই দেখেন, সেই সেন্ট অগাস্টাইন সেই 354 বা 55 সালে লিখছে টু সিটিজ, যে দুইটা শহরের মধ্যে একটা হচ্ছে শয়তানি শক্তি, একটা হচ্ছে সত্যের শক্তি। আমার মনে হয় নবী মুসা আলাইহিস সালামের ঘটনার সাথেও কিন্তু এটা মিল আছে, যে আপনার ফারাও বংশের যেটা, যে এই যে সন্তান, এই অঞ্চলের সন্তান, পুরুষ সন্তান তাকে হত্যা করবে সেজন্য হয়েছিল। আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো সেখানে আমার মনে হয় শেখ হাসিনার এই শয়তানি শক্তি বুঝতে পেরেছিল কোনো একটা সময় হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা প্রতিস্থাপিত হইতে পারে, এবং সেটা আমার মনে হয় শয়তানি শক্তির কারণে সে বুঝতে পেরেছিল। আমি যদি সেইভাবে যদি বলি, কিন্তু গ্রামীণ ব্যাংকে নষ্ট করা, এটার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিকভাবে গ্রামীণ যেহেতু নোবেল পুরস্কার পেয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে ছোট করা, এটাকে যেন মানে খাটো করে দেখা যায় বা বিশ্বের কাছে এটাকে বিতর্কিত করা যায়, এবং এর মাধ্যমে ওনার ক্রেডিবিলিটিটা নষ্ট করা, মানে কর্তৃত্ব জাহির করা। জি, হাসান ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়, গ্রামীণ ব্যাংক ইস্যুতে। মোশাররফ ভাই, আপনার কাছ থেকে একটু আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। শেখ হাসিনা কেন হঠাৎ করে এই প্রতিষ্ঠানটি ওনার তোপের মুখে কেন? আওয়ামী লীগকে মনে করে দেশটা তাদের বাপদাদার, আপনাকে তো ওই জায়গায় যেতে হবে। আমি হাসান সাহেবের মতো আমি তথ্যে তার থেকে আমি যেতে চাই না, আমি যেটা জনগণ বুঝতে পারে আমি ওই দিকে যেতে চাই। আপনাদের শেখ মুজিবার কি বলেছে, এক রাজার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। তো আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি যদি মানুষের মতামতকে বিশ্বাস করেন, জনসেন্টিমেন্টকে আপনি ধারণ করেন, তাহলে আপনি বলার মতো সেই সুযোগ। এটা তো তাদের শুরুটাই হয়েছিল এই ফ্যাসিজম, মানে কর্তৃত্ব দিয়ে। আপনাকে আমি একটা কথা বলি, যে আওয়ামী লীগের আমলে যে অবাধ সুস্থ নিরপেক্ষ নিরীক্ষণ সম্ভব না। আপনি 73-এর নির্বাচনটা যদি আপনি যারা এক্সপার্ট আছে, আব্দুর রাজ্জাক ছিলেন আমাদের জাতীয় অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজ্জাক স্যার তখন শেখ মুজিবের কাছে গিয়েছিলেন, যে বলেছিলেন যে মুজিব, তুমি বিরোধী দলকে ওপেন ইলেকশন করতে দাও। তখন বলছিলেন যে আমি ওপেন ইলেকশন করতে দিলে অনেক সিট পেয়ে যেতে পারে, শেখ মুজিবের সামনে অন্য কেউ সিট পাবে, এটা শেখ মুজিব মানতে পারে না। যার জন্য আপনি দেখবেন আতাউর রহমান খান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার অন্যতম, ওনার আমার দেখা স্বৈরাচারের 10 বছর মানে এরকম একটা বই আছে, আমার রাজনীতি 10 বছর বা না এরকম একটা বই আছে। ওখানে উনি স্পষ্ট ভাষায় লিখেছে, যে ওনার সম্বন্ধে লিখেছে আবুল মনসুর আহমেদ, আমার দেখা রাজনীতির 50 বছর বইতে, সেখানে লিখেছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সরকারি হেলিকপ্টার নিয়ে সারা বাংলাদেশে ঘুরিয়া বেড়াইতেছে, আর বিরোধী দলের নেতা আতাউর রহমান ধামরাইয়ে বক্তৃতা দেওয়ার জন্য যে মাইক বাঁধা হয়েছে, সেই মাসের বাস নিয়ে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা দৌড়াইতেছে। দিস ইজ দ্য সিচুয়েশন। তারপর আপনি আরেকটা শোনেন নাই, যে তখন শেখ মুজিবকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি ছিল না। এই যে যেটা বলা হয় যে শেখ মুজিবের অন্যতম হত্যাকারী খন্দকার মোস্তাক দাউদকান্দি থেকে হেলিকপ্টারে কেবল নিয়ে এসেছিল। তৎকালীন সময় মাত্র বিরোধী দলকে 9টা সিট দেওয়া হয়েছিল, যেটি 2018-তে গিয়ে আপনাদের দলকে 7টা দিয়েছে। তো সুতরাং আওয়ামী লীগ তো একই প্যাটার্ন ছিল। আওয়ামী লীগ যে এই ফেসিস্ট ম্যানিপুলেট, তাদের সামনে কেউ যে দাঁড়াবে এই মস্তিষ্ক ধারণ করার মতো, কিন্তু গ্রামীণ ব্যাংক তো ওনার, আমি একই কথা বলি, তো গ্রামীণ ব্যাংক কেন? আরে বাংলাদেশের তারা দাবি করে যে দেশের মুক্তিযুদ্ধের মূল হোলসেলার হইল আওয়ামী লীগ। ইন্টারন্যাশনাল পুরস্কার পালে আওয়ামী লীগ পাবে, শেখ হাসিনা পাবে, ডক্টর ইউনূসের মতো লোক পাবে। ইউনূস কে? ওই যে ইউনূস একজন একটা টিচার। মানে এই ধরনের ভাবনা একজন মানুষের মাথায় এটা একটা মানুষকে যে অবমূল্যায়ন করার যে একটা ফেসিস্ট মনোভাব,
তারই বই প্রকাশ। গ্রামীণ ব্যাংক পুরস্কার পেয়েছে যে আজকে দরিদ্র বিমোচন করার জন্য ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সারা বিশ্বব্যাপী এটা যেভাবে সারা ফেলেছে। বরং যদি আপনি সেই ধরনের একটা দূরদর্শী সম্পন্ন নেতৃত্ব হতেন, আপনি অভিনন্দন জানাতেন, আপনি এটাকে আমাদের বাংলাদেশের গর্ব হিসাবে আমরা সকল রাজনৈতিক দল তো ওনাকে তখন অভিনন্দন জানিয়েছে, আমরা তো জানিয়েছি, কিন্তু এটা আওয়ামী লীগ মানতে পারে না, যার কারণে এই ইউনুসকে ধ্বংস মানে কোনোভাবেই কোন সেক্টরে যার ডাইরেক্ট আক্রমণটা গিয়ে পড়েছে কিন্তু গ্রামীণ ব্যাংকের উপর এবং সর্বশেষ ডক্টর ইউনুসের উপর। আপনি জানেন আমরা যদিও আইনের ব্যাপার আমি জানি না হাসান সাহেব এটা কি ব্যাখ্যা দেয়, আমরা জানি ইন্টারন্যাশনাল যেই টাকাগুলি আসে রেমিটেন্স হিসাবে এগুলি অনেকটা কর মুক্ত, ট্যাক্স মুক্ত। বরং আবার যদি আপনার আসে নোবেল বিজয়ী আসে, এটা তো আরো গর্বের ব্যাপার, এখানে তো আরো বেশি অ্যাডভান্টেজ পাওয়া উচিত, জাতি হিসেবে আরো বেশি খুশি হওয়া, গৌরবান্বিত হওয়া উচিত, সেখানেও তাকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একটা লোককে মেলাইন করার জন্য, নিচু করার জন্য, মানুষের কাছে ছোট করার জন্য, উনি চোর, উনি কর ফাঁকি দেয়, উনি দালাল, মানে দাদনখোর এগুলি বলে যেগুলো, মানে এটা তো ফ্যাসিজমের ক্যারেক্টার, মানুষকে ক্যারেক্টার দিয়ে মানুষকে মানে হিউমিলেট করা যায়, এইগুলি করে আজকে উনি কি রক্ষা পেয়েছে? পাইনি। জি মোশাররফ ভাই, আরেকটি বিষয় আপনার কাছে শুনতে চাই। আমরা একটি সংবাদে দেখলাম সোনা চোরাচালানে পুলিশ জড়িত। 2014 সালের খবর। পুলিশ বাহিনীর সদস্যরা যখন চোরাচালানে জড়িত তখন সাধারণ জনগণের কাছে আইনের শাসন এবং ন্যায় বিচারের প্রতি কি কোনোভাবে আস্থা থাকে কিনা? বা আস্থা তো ছিলই না। আপনি দেখেন বিগত শেখ হাসিনা পতনের পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমরা আপনি আইনজীবীরা সর্বত্র আলোচনা করি যে আইন শৃঙ্খলা রক্ষার উন্নতি করা যাচ্ছে না কেন? তাদের তারা তো এখন বসে আছে। আপনি একটা আইন শৃঙ্খলা বাহিনীকে সুকৌশলে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবশ্যই। আপনাকে একটা কথা বলি, আমি যদি অপরাধ করি, আপনি তো একটা মানুষ, আপনার তো মানবতা আছে, নৈতিকতা আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে, আমার বিচার হবে না? আপনার স্পষ্ট আপনার মনে থাকার কথা, বাংলাদেশের তো এটা একটা মানে এখন টিভি খুললে অথবা সোশ্যাল মিডিয়া দেখলে যে একটা সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জেনারেল আবদিন ফারুক প্রকাশ্যে তাকে রাজপথে বসে মারা হয় এবং একেবারে কাপড় চোপড় ছেড়ে ফেলা। আমি বলছি ওইটা তো ধরেন একটা লোকের বেইজ্জতি যা হয়েছে, কিন্তু মারা হয়েছে, দিস ইজ দ্য অফেন্স, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ওইটা বাদ দেন, অফেন্স তো মারা হয়েছে। সেই লোককে আবার ওই টিমের সাথে যারা ছিল তাকে আপনি রাষ্ট্রপতি পদক দিয়েছেন, পুলিশের শ্রেষ্ঠ পদক দিয়েছেন, প্রমোশন দিয়েছেন, অর্থাৎ এই অপরাধকে আপনি উৎসাহিত করেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদেরকে, এই অপরাধের যাতে আরো সে বিধ্বংসী হয়ে ওঠে ইন্সপায়ার আপনি করেছেন। সুতরাং আপনার মনোজগতেই তো একটা ফেসিস্ট মনোভাব, যার প্রভাবে আজকে বাংলাদেশ কিন্তু আমরা এই চরম মূল্য দিতে হচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছিলাম। সেক্ষেত্রে মানে এই মুহূর্তে পুলিশ প্রশাসন যে এই একটা দীর্ঘ ট্রমা থেকে কাটিয়ে উঠতে না পারার পেছনে কি এটিও একটি অন্যতম কারণ কিনা? না, এটা আপনাকে রিয়ালিটি তৈরি করতে হবে। আপনি এখানে যেভাবে নগ্ন দলীয়করণ করা হয়েছে, যেভাবে আওয়ামী লীগের ঘরানার পুলিশদেরকে আপনি প্যাট্রোনাইজ করে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে আমাদের একটু সময় লাগবে। সেটা পথ কি আসলে? আপনাকে যদি বলা হতো যে আপনি একটু আমি যে কথাটি বলছি, এইগুলি সবচেয়ে দরকার, এদেরকে বুস্ট আপ করতে হবে মেন্টালি। এই বুস্ট আপের পদ্ধতিটা কি? এটা সরকার নানা কৌশল, আজকে সাইকোলজিক্যালি অনেক জায়গায় আছে যেখানে তাকে বুস্ট আপ করা যায়, তাকে আপনার মানে একটা সিকিউরিটি দিতে হবে তাকে, যে হয়তো দেখেন অনেক এখন তো বাংলাদেশকে আমরা বদলাতে হবে। যেমন আমরা একটা প্রবলেম সবচেয়ে পড়ি যে ভারত আমাদেরকে সবচেয়ে বেশি এখন প্রতিবন্ধকতা তৈরি করছে, মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু আপনি কি প্রতিবেশী বাদ দিতে পারবেন? ভৌগোলিক রেখা কি আপনি বাদ দিতে পারবেন? আমাদের আবেদনটা কি? যে আপনারা গণতন্ত্রের পথে ফিরে আসেন, জনগণের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করেন। এর বাইরে একটা গণতান্ত্রিক শক্তির বাইরে কি বলার আছে? তা আমরা অনুরোধ করব, সরকার এখানে উচিত যে এই যারা এই সকল অপরাধের সাথে জড়িত সুনির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা, আর অন্য সবার জন্য একটা জেনারেল সুযোগ দেওয়া যে তোমরা এই দিনের মধ্যে ফিরে আসো সঠিক পথে, নয় তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য, প্রচলিত আইনে। এর বাইরে কোনো বিকল্প আছে বলে আমি আপাতত মনে করি। জি মোশাররফ ভাই, ধন্যবাদ। হাসান ভাই, আমরা শেষ করব একই বিষয়ে। পুলিশ প্রশাসন, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাভাবিক, মোশাররফ ভাই যেটি বললেন যে তারা এখনো স্বাভাবিক হতে পারছে না, আসলে কি স্বাভাবিক হওয়ার আর কোনো পথ আপনি দেখেন, বা আইনি কোনো প্রক্রিয়া আছে কিনা জার্নালাইজ করবার জন্য? আসলে বিষয়টা হচ্ছে কি, শুধু পুলিশ তো না, এটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। আপনি যদি চিন্তা করেন যে একেবারে জুডিশিয়ারির মাথা থেকে শুরু করে চিন্তা করেন, পুলিশ প্রশাসন একটা পার্ট। আপনি যদি সংসদ চিন্তা করেন যে কারা সংসদ সদস্য হয়েছে, রাজনীতি কি তার রাজনীতির জায়গায় আছে কিনা, বিরাজনীতিকরণের কথাটা যে জিনিসটা বলা হয়, শেখ হাসিনা নিজেই কিন্তু রাষ্ট্রকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছেন। তো সুতরাং এখানে শুধু পুলিশের সমস্যাটা কিন্তু শুধু পুলিশ না, আপনি একটা রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকে তখন এটা পথ পরিক্রমায় এটা অটোমেটিকই কিন্তু আপনার পদ্ধতিটা সঠিক হয়ে যাবে। আপনি দেখেন
এই যে পুলিশের যে দুজন কর্তা, আপনি কি বলে বিপ্লব এবং কি হারুন সহ তাদের নাম, আপনার রাজনীতিবিদদের কাজ তারা করেছে। সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মানে বিষয়টা হচ্ছে কি, পুলিশের একটা চাকুরিজীবী, সে বাংলাদেশের একজন ভিআইপি এবং সে যা বলবে তাই হবে। এই যে বেনজির আহমেদ যা বলবে তাই হবে, এটা মূলত গণতন্ত্র না থাকার ফলে কুফল, মানে আমরা নির্ভর হয়ে যাবে। আপনার লেলিন কিন্তু আপনার ট্রেনে বসেই কিন্তু লিখে ফেলেছিলেন যে এই যে ব্যুরোক্রেটিক যে ইনফ্লেন্টেশন, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এবং এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। রাজনীতিটা যখন রাজনীতির জায়গায় থাকবে, আপনার গণতন্ত্র যখন সঠিকভাবে চলবে, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার সমস্যা হবে না, সমস্যাটার কিন্তু অটোমেটিক সমাধান হবে। কারণ একজন চাকরিজীবী সে কিন্তু জানে যে আমার দায়িত্বটা কোথায়, কিন্তু সে যখন রাজনীতিবিদ হতে যায় তখনই সমস্যাটা দেখা দেয়। ধন্যবাদ মোশাররফ ভাই। একেবারে 30 সেকেন্ডে এই যে আবুল হাসান ভাই সর্বশেষ যে কথাটি বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি, যে একজন রাজনীতিবিদ জানেন যে তাকে কি করতে হবে, এবং একজন আমলাও জানেন তার দৌরত্ব কতটুকু। এই যে আমলা নির্ভর রাজনীতি এবং রাজনীতিবিদদের আমলা নির্ভরশীলতা, এই জায়গাটিতে আমাদের কাটাতে হবে যদি প্রপার ডেমোক্রেসি বা জনগণের গণতন্ত্র ফেরাতে হয়। এই জায়গাটিতে কাজ করবার জন্য আসলে এই মুহূর্তে কি করা উচিত রাজনৈতিক দলগুলোর? ছোট্ট করে একেবারে আমি সহজে বলি, আপনি যদি জনগণের মানে রাজনৈতিক দলগুলি জনগণের প্রতি দায়বদ্ধতা বা জবাবদিহিতা আপনি নিশ্চিত করতে পারেন, যে আমি অপরাধ করলে জনগণ যেন এটার রেজাল্টটা দিতে পারে, আমি যদি প্রশ্ন তুলতে পারে, অথবা আমি যদি ভালো কাজ করি জনগণ যেন এই প্রশংসাটা করতে পারে। কিন্তু বিগত এই 15 বছর 7 মাসে আপনি দেখেন জনগণের কোনো রায় ছিল না, তার কণ্ঠ ছিল না, কারণ সে ভোট দেওয়ার অধিকার হারিয়েছে, কথা বলার অধিকার হারিয়েছে, সে মতামত দেওয়ার অধিকার হারিয়েছে, বরং সে একটা আতঙ্কের মধ্যে ছিল। এই আমি মনে গুম হয়ে যাচ্ছি। এই পথটি ফেরানোর উপায়, এই পথটা একমাত্র পথ আছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়া। এর জন্য তো রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক দল তো এখন চাচ্ছে, রাজনৈতিক দল তো চাচ্ছে আপনি জনগণকে ক্ষমতায়ন করেন, অর্থাৎ জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণের ফিরিয়ে দেন। তা আমাদের মতো এই সকল দেশের নানা সীমাবদ্ধতা থাকাও একটা কম্পোনেন্ট তো আমরা অনুসরণ করতে পারি, সেটা হলো ভোট। ভোটের মাধ্যমে সুযোগ দেন জনগণ কি চায়, কাকে দিয়ে সে মনে করে আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারবে, ফ্যাসিস্ট মুক্ত করে জনগণের স্বার্থের একটি সরকার তৈরি করতে পারবে। সেটাই আমার মনে হয় সমাধানের সবচেয়ে সর্বোত্তম পন্থা। হাসান ভাই আপনি 30 সেকেন্ডে। জি, বিষয়টা হচ্ছে কি, যে গণতন্ত্রের প্রথম এবং শেষ কথাই কিন্তু গণতন্ত্র। আপনি অন্য কোনো শাসন ব্যবস্থাও যদি পরিচালনা করতে চান, আপনি যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান দেশে, তাহলে কিন্তু গণতন্ত্র লাগবে, মতামতের ভিত্তিতে। হ্যাঁ, আপনার সমস্ত জনগণ, আপনার বেশিরভাগ জনসমষ্টি চায় কিনা যে দেশের সমাজতন্ত্র চলুক, দেশে আপনার রাজতন্ত্র চলুক, যেটাই চলুক না কেন, আপনার গণতন্ত্রের প্রক্রিয়ার বাহিরে আপনার কোনো কিছুই নাই। এই কারণে বলছি যে যত দ্রুত সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে পারবো, তাহলে রাষ্ট্রটাও, রাজনৈতিক দলগুলোরও সেই পথ যাতে সুগম হয় সেইভাবে কাজ করা বা ভূমিকা রাখা একেবারেই জরুরি। হ্যাঁ, ভূমিকা রাখা খুবই জরুরি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।